নাও, এগুলো আমার শাশুড়ি দিয়েছেন তোমাদেরকে। সিতারা বেগম ব্যাগগুলো হাতে নিয়ে বলে, যাক, তাহলে তোর শ্বশুর বাড়ির সব লোক ভালোই আছে, আমাদের আর কোনো চিন্তা রইল না। গুছিয়ে সংসার কর, সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক। আপাত দৃষ্টিতে দেখতে গেলে সবকিছু ঠিকই আছে আম্মু, কিন্তু তুমি ভেবে দেখেছো যদি আকাশের প্রথম স্ত্রী কখনো ফিরে আসে তারপর কি হতে পারে? আমি তখন কি করব? আমার কি আদৌ স্থান হবে ওই বাড়িতে? সিতারা বেগম আতঙ্কিত হয়ে পড়েন। আমতা আমতা করে বলেন, এত চিন্তা করিস না, অন্তর চৌধুরী আমাদের আশ্বাস দিয়েছে তার বোনের ফেরার আর কোনো চান্স নাকি নেই। এই একই কথা উনি আমাকেও বলেছেন, আমার শাশুড়িও এই কথা বলেছেন, কিন্তু আমি বুঝতে পারছি না ওনারা এই বিষয়ে এত শিওর কিভাবে হতে পারছেন। তাহলে কি ওনারা কি লুকোতে চাইছেন আমাদের কাছে? কি রহস্য লুকিয়ে আছে এসবের মাঝে? সে যেই রহস্য থাক, তুই এসব নিয়ে মাথা ঘামাতে যাস না মেহুল। বিয়ে যখন হয়ে গেছে মন দিয়ে সংসারটাই কর, সেটা তোর কাজে লাগবে। তুমি যাই বলো আর তাই বলো, আমাকে সবকিছু জানতে হবে। আমি বুঝতে পারছি আমার অজানা রয়েছে অনেক বড় সত্য, আর এই সবকিছুর মূলে রয়েছে রায়ানের মা অন্তরা, যাকে ঘিরে সব প্রশ্ন জালের মতো ছড়িয়ে আছে। মেহুল দুপুরে খাওয়া দাওয়া করে স্বভাববশত ভাত খেয়ে ঘুম দেয়। ঘুম থেকে উঠে রায়ানকে নিয়ে একটু বাইরে ঘুরতে যায়। পিহুও যায় তাদের সাথে। সবাই মিলে একটা পার্কে ঘুরতে আসে। রায়ান একটি দোলনায় বসে মেহুলকে বলে, আমি একটু দোল দাও না নতুন মা, আমার দোলনায় চড়তে খুব ভালো লাগে। মেহুল রায়ানকে দোলনায় দোল দিতে থাকে। পিহুর সেরকম ভালো লাগছিল না এখানে, তাই সে ফোন টিপতে ব্যস্ত ছিল। হঠাৎ কারো গলা কানে আসতে সে চোখ তুলে তাকায়। কেউ একজন বলছিল, তোমরা এখানে? পিহু সামনে তাকিয়ে খুব সুদর্শন একজন যুবককে। তাকে দেখেই পিহুর ভালো লেগে যায়। সে আনমনেই বলে ওঠে, দারুণ, এমন কাউকেই তো আমার লাইফ পার্টনার হিসেবে চাই। মেহুলও দোলনায় দোলানো থামিয়ে দিয়ে সামনে তাকায়। অন্তরকে দেখে মুখটা গম্ভীর করে নেয়। কেন জানি এই লোকটাকে একদম সহ্য হচ্ছে না মেহুলের। হয়তো এই লোকের জন্যই বিয়েটা করতে হচ্ছে জন্য। মেহুল অন্তরকে দেখে তার সাথে কথা বলতে বিন্দুমাত্র আগ্রহী ছিল না, কিন্তু অন্তরই আগ বাড়িয়ে এগিয়ে আসে। রায়ান অন্তরকে দেখে তার কাছে ছুটে চলে যায়। অন্তর রায়ানকে কোলে তুলে নিয়ে বলে, তোমরা এখানে কি করছো রায়ান? আমি নতুন মার পিহু আন্টির সাথে এখানে এসেছি। এখানকার দোলনায় দোল খেতে অনেক মজা লাগছে, তুমি আমায় দোল দিতে পারবে? অন্তর রায়ানকে কোল থেকে নামিয়ে দোলনায় নিয়ে গিয়ে দোল দিতে থাকে। পিহু মেহুলের সাথে এসে তাকে জিজ্ঞাসা করে, আপি, ইনি কি রায়ানের মামা, মানে আব্বুর অফিসের বস? হুম। ও, দারুণ দেখতে তো। মেহুল বাঁকা চোখে পিহুর দিকে তাকায়। মেয়েটার মতিগতি তার ভালো লাগে না, অথচ এই বয়সটাই আবেগের। পিহু সবেমাত্র 18-তে পা দিয়েছে, তাই তার মধ্যে এমন আবেগ কাজ করা অস্বাভাবিক কিছু নয়। মেহুল বড় বোন হিসেবে ছোট বোনের এমন কথা তো আর অমনি সহ্য করবে না, তাই সে বলে ওঠে, দেখতে সুন্দর তো কি হয়েছে, ছেলে দেখলেই তোর এত আবেগ উথলে ওঠে কেন? এসব না করে পড়াশোনায় মন দে, সামনে না তোর এইচএসসি পরীক্ষা। পিহু অভিমানী সুরে বলে, উফ আপি, তুইও না। আমি তো শুধু জিজ্ঞাসা করলাম দেখতে সুন্দর নাকি, এটা নিয়ে তুই কত কিছু ভেবে নিলি। এসব বাদ দে, চল আমাদের বাড়ি ফিরতে হবে। দুলাভাই নাকি বিকেলে আসতে চেয়েছে। বাড়িতে এসে তোকে না দেখলে ব্যাপারটা তো ভালো দেখাবে না, তাই না? মেহুলের মনে পড়ে আকাশের আসার সময় হয়ে গেছে, তাই সে রায়ানের উদ্দেশ্যে বলে, নেমে এসো রায়ান, আমাদের ফিরতে হবে। অন্তর বলে, আচ্ছা চলুন, আমি আপনাদের পৌঁছে দিয়ে আসছি। তার কোনো দরকার হবে না, আমরা একাই চলে যেতে পারবো, ধন্যবাদ। মেহুলের শক্ত জবাব, যা শুনে অন্তর কোনো প্রতিক্রিয়া দেখালো না। পিহু অন্তরের সাথে যাওয়ার এই সুযোগ মিস করতে চাইছিল না, তাই সে বলল, এভাবে বলছিস কেন আপি? উনি যখন আমাদের পৌঁছে দিয়ে আসতে চাচ্ছেন তাহলে সমস্যা কোথায়? আমাদের তো ভালোই, তাড়াতাড়ি যেতে পারবো। তাছাড়া উনি তো আমাদের অচেনা কেউ নয়, উনি তো রায়ানের মামা, তাই রায়ানকে তো উনি নিজের সাথে নিতেই চাইতেই পারেন। মেহুল আর কিছু বলতে যাবে, তখন রায়ান ও পিহু তালে তাল মিলিয়ে বলে, হ্যাঁ নতুন মা, চলো না আমরা যাই মামার সাথে। মামার না অনেক বড় গাড়ি আছে, আমরা এক্ষুনি পৌঁছে যাব, তাই না মামা? অন্তর রায়ানের গাল টিপে বলে, একদম। মেহুল আর আপত্তি করতে পারল না।
তাই অগত্যা বাধ্য হয়ে অন্তরের গাড়িতে করে যেতে রাজি হলো। অন্তর ড্রাইভিং সিটে বসলো, তার সাথে বসেছে রায়ান। পিহু ও মেহুল পিছনে বসলো। অন্তর গাড়ি চালানো শুরু করলো। পিহু লুকিং গ্লাসে ট্যাপ ট্যাপ করে অন্তরের দিকে তাকিয়েছিল। মেহুলের নজরে আসে ব্যাপারটা। মেহুল পিহুকে সতর্কবার্তা দিয়ে বলে, নিজের চোখে সামলা, না হলে আমি আমার হাত দুটো সামলাতে পারবো না। পিহু নিজের চোখ নামিয়ে নিল। অন্তরও লক্ষ্য করছে পিহু তার দিকে তাকিয়েছিল। কিছু একটা ভেবে মৃদু হাসে সে। তার মনে যে কি চলছিল সেটা একমাত্র অন্তরই বলতে পারবে। মেহুলদের বাড়ির সামনে এসে গাড়ি থামায় অন্তর। এরপর বলে, আপনাদের গন্তব্যে এসে গেছি, এখন নামুন। মেহুল তড়িঘড়ি করে গাড়ি থেকে নামে। পিহুও ধীর সুরে সুস্থ নেমে যায়। রায়ানকে অন্তর নিজে নামিয়ে দেয়। অন্তর বলে, আচ্ছা, তাহলে আপনারা থাকুন, আমি যাচ্ছি। পিহু বলে, আরে যাবেন মানে কি? বাড়ির গেট থেকে এভাবে অতিথি ফিরিয়ে যেতে আছে নাকি? চলুন আমাদের বাড়িতে চলুন। আজ না, আজ আমার অনেক জরুরি একটা মিটিং আছে, অন্য কোনো দিন না হয় আসবো। পিহু আর কিছু বলতে পারে না, কারণ মেহুল তার দিকে রাগী চোখে তাকিয়েছিল। পিহু মনে মনে বিড়বিড় করে বলে, আপনি নিজে তো ভালো হ্যান্ডসাম একটা বড় ঘরের বউ হয়েছে, এখন তো আমার পালা। আর আমার থেকে কিভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই গিলে খাবে। এরকম বোন থাকলে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। ধুর। অন্তর গাড়ি নিয়ে চলে যেতে নিবে এমন সময় আকাশের আগমন ঘটে। আকাশ এসে অন্তরকে দেখে যে খুশি হয়নি সেটা তার গম্ভীর মুখ দেখে স্পষ্ট। অন্তর আকাশকে দেখে মুচকি হেসে বলে, কেমন আছেন দুলাভাই? নতুন সংসার, নতুন বউ, ভালোই আছেন নিশ্চয়ই? আকাশ অকপটে বলে, তোমার বোনের থেকে অন্তত নতুন সংসারে ভালোই আছে। অন্তর নিজের হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করে। তারপর গাড়ি চালিয়ে যায়। আকাশ রাশভারী গলায় মেহুলকে বলে, ভেতরে চলো। আকাশের কথায় সবাই বাড়িতে প্রবেশ করে। আকাশ আজ প্রথম শ্বশুরবাড়িতে এসেছে। বেশ ভালোই জামাই আদর পাচ্ছে। মেহুলের মা সিতারা বেগম আকাশের সামনে হরেক রকমের পদ সাজিয়ে দিচ্ছেন। আকাশও বেশ আয়েশ করে খাবারগুলো খাচ্ছে। কিছু একটা মনে পড়তেই আকাশ সিতারা বেগমকে জিজ্ঞেস করে, আচ্ছা, মেহুলের বাবা কোথায়? এসেছি থেকে ওনার সাথে তো দেখা হয়নি। উনি তো অফিসে আছেন, আজ নাকি অনেক ব্যস্ত, রাতের দিকে ফিরবেন, তখন তোমাদের সাথে দেখা হবে। তুমি পেট ভরে খাও বাবা, একদম লজ্জা করবে না। আকাশের সাথে রায়ানও খেতে বসেছে। রায়ানকে মেহুল খাইয়ে দিচ্ছিল। আকাশ অনিমেষ দৃষ্টিতে সেদিকে তাকিয়েছিল। মেহুল আর রায়ানকে দেখে কে বলবে তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, বরং তাদের দেখে মনে হয় রায়ান মেহুলের নিজের সন্তান। আকাশ মনে মনে বলেন, এটাও কি সম্ভব? কেউ নিজের সতীনের ছেলেকে এই মাত্র এই কদিনে এত আপন করে নিতে পারে? আমি তো জানতে পারতাম না। মেহুল কি সত্যি রায়ানকে মন থেকে ভালোবাসে, নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে? অপরদিকে মেহুল ভাবছিল, রায়ান আমার নিজের ছেলে না হলেও কেন জানি ওকে আমার অনেক বেশি আপন আপন লাগে। প্রথম যেদিন ছেলেটা আমায় নতুন মা বলে ডেকেছিল, সেদিন থেকে ওর প্রতি আবেগে জড়িয়ে গেছি আমি। ছেলেটার শত বায়না জেদ সত্ত্বেও কেন জানি আমি বিরক্ত হই না। ওর সাথে যেন এক আবেগের সম্পর্কে জড়িয়ে গেছি আমি। আকাশ রাতের অন্ধকারে মেহুলদের বাড়ির ছাদে চলে এসেছে। আগে আকাশের অন্ধকার পছন্দ ছিল না, কিন্তু এখন কেন জানি এই অন্ধকারেই থাকতে তার ভালো লাগে। আকাশ নিজেই নিজেকে বলে, যার জীবনটাই অন্ধকার হয়ে গেছে, তার আবার নতুন করে অন্ধকারের ভয় কিসের? এই অন্ধকারে যে আমাকে মানিয়ে নিতে হবে। আমি যদি তোমার জীবন আলোকিত করার দায়িত্ব নিই। মেহুলের গলা কানে আসতেই আকাশ পেছনে ফিরে তাকায়। মেহুলকে দেখে বলে, তুমি এখানে কি করছো? রায়ান ঠিক আছে তো? হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। তারপর আলো জ্বালিয়ে বিছানায় তোমাকে দেখতে না পেয়ে ভাবলাম তুমি ছাদে আছো, কারণ তোমার তো রাতের আকাশ দেখার অভ্যাস আছে। আমাদের বাড়িতে তো ব্যালকনি নেই, তাই ভাবলাম ছাদে থাকতে পারো। আকাশ বাঁকা হেসে বলে, তুমি খুব ইন্টেলিজেন্ট। আমার বরাবরই ইন্টেলিজেন্ট মানুষদের ভয় লাগে জানো, কারণ আমার মাথায় তেমন বুদ্ধি নেই তো।
যখন যে খুশি আমায় সহজেই ধোঁকা দিতে পারে। আমায় বিশ্বাস করে দেখতে পারো, আমি ধোকা দিব না। আকাশ অকপটে স্বীকার করে নেয়। একটু আগে অবধি তোমায় বিশ্বাস করতাম না, কিন্তু আজ তোমার বাবার সাথে কথা বলে নিশ্চিত হয়েছে যে তোমায় বিশ্বাস করা যায়। মেহুল কিছু না বুঝতে পেরে প্রশ্ন করে। মানে আমায় কেন বিশ্বাস করতে তুমি? আমি ভেবেছিলাম তুমি অন্তরের সাথে সংযুক্ত, অন্তরের পাঠানো কোনো স্পাই, যে অন্তরার অন্তর্ধান রহস্যের সমাধান করতে এসেছো। আমাকে যে অন্তর তার বোনের নিখোঁজের জন্য দায়ী ভাবে সেটা আমি জানি। সে তো এটাও ভাবে যে আমি অন্তরাকে মেরে গুম করে দিয়েছি। আকাশের কথায় মেহুল বেশ অবাক হয়ে সাথে সাথে বলে। তুমি বিশ্বাস করো, আমি এমন কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছি না। আকাশ মৃদু হেসে বলে। আমি জানি। আজ তোমার বাবার সাথে কথা বলে আমি সব জানতে পেরেছি যে তুমি কেন এবং কীরকম পরিস্থিতিতে বিয়েটা করতে বাধ্য হয়েছ। তবে আমার মনে হয় অন্তর যখন তোমাকে নিজে পছন্দ করে আমার সাথে বিয়ে দিয়েছে, তখন এর পেছনে তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। হয়তো অদূর ভবিষ্যতে সে তোমাকে আমার বিরুদ্ধে কাজে লাগাতে পারে। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করব না। করলাম বিশ্বাস। তোমার কাছে শুধু এইটুকুই অনুরোধ, আমার বিশ্বাসের মর্যাদাটা রেখো। এ কদিনই তোমার সাথে একটা আবেগে জড়িয়ে গেছি, তুমি আমার আবেগ নিয়ে খেলো না, এটা আমার অনুরোধ। কারণ এর আগেও একজন আমার আবেগ নিয়ে খুব বিশ্রীভাবে খেলে আমার জীবনটা নরকে পরিণত করে চলে গেছে। আরও একবার যদি একই পরিস্থিতি হয় তো আমি আমি জানি না নিজেকে কিভাবে সামলাবো, হয়তো পারবো না সামলাতে। মেহুল আকাশের দিকে ভরসার হাত বাড়িয়ে দেয়। দুজনে একসাথে নিচে নেমে আসে। আকাশ মেহুলকে নিজের বুকের সাথে জড়িয়ে রাখে। আজ প্রথমবারের মতো শারীরিকভাবে মিলিত হয় তারা। মেহুল, আকাশ ও রায়ান আজ আবার মেহুলের বাবার বাড়ি থেকে ফিরে আসলো। ফিরে এসেই আকাশ নিত্যদিনের মতো অফিসে চলে যায়। রায়ানও চলে যায় তার স্কুলে। একা মেহুলই বাড়িতে থেকে যায়। ঘরে একা বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাওয়ায় মেহুল নিচে চলে আসে। আমিনা আক্তার রান্নাঘরে রান্না করছিল। মেহুল রান্নাঘরে প্রবেশ করে আমিনা আক্তারকে জিজ্ঞেস করে। আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আমিনা আক্তার মৃদু হেসে জবাব দেন। তুমি তো রান্না বান্না পারো না, তুমি একটা কাজ করো, পারলে সবজিগুলো কেটে আমায় একটু সাহায্য করো, আর একটু দেখে দেখে শিখে নিও রান্নাগুলো। মেহুল তাই করতে থাকে। আমিনা আক্তার আজ অনেকগুলো রান্না করছিল, যা দেখে মেহুলের একটু খটকা লাগে। তাই মেহুল জিজ্ঞাসা করে। আজ কি কেউ আসবে? মানে অনেক কিছু রান্না হচ্ছে তো। হ্যাঁ, আজ আমার বড় ননদের আসার কথা, উনি বিদেশে থাকেন, তাই তোমাদের বিয়েতে আসতে পারেনি। আজ তোমায় দেখতে আসবেন, তুমি তৈরি হয়ে থাকো। আচ্ছা। রান্না বান্না হয়ে গেলে মেহুল নিজের রুমে চলে যায়। তারপর গোসল করে নেয়। গোসল শেষে ছাদে কাপড় রাখতে গিয়ে দেখা যায় আশিকের সাথে। আশিক ফোনে কাউকে বলছিল। সব কিছু প্ল্যান অনুযায়ী হচ্ছে তো, মনে রাখবে সব কিছু যেন আমাদের প্ল্যান অনুযায়ী হয়, কোনো গন্ডগোল যাতে না হয়। উনি কিন্তু খুব চালাক, কিছু বুঝে গেলে আমাদের অসুবিধা হবে। কথাগুলো বলে ফোন রেখে দেয় আশিক। মেহুলকে সামনে দেখে কিছুটা হচকুচিয়ে যায়, তবে নিজেকে সামলে নিয়ে বলে। নতুন ভাবি তুমি? আমি ভাবলাম কে না কে। আমি নিচে যাচ্ছি, সাবধানে কাপড় শুকাতে দিও। আমাদের ছাদ কিন্তু অনেক পিছল, পড়ে গেলে হাত পা ভেঙে যেতে পারে। আশিক চলে যাওয়ার পর মেহুল আশিকের যাওয়ার পানে তাকিয়ে কিছু ভাবতে থাকে। কাপড় দড়িতে টাঙাতে টাঙাতে ভাবতে থাকে। কার সাথে কথা বলছিল আশিক? কথাগুলো কেমন রহস্যময়। না জানি আর কত রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে। কাপড় শুকাতে নেওয়া শেষ হলে মেহুল ফিরে আসতে গিয়ে অসাবধানতা বশত পা পিছলে পড়ে যায়। পায়ে বেশ খানিকটা আঘাত পায়। হাঁটতেও কষ্ট হচ্ছিল তার। অনেক কষ্টে খোঁড়াতে খোঁড়াতে নিচে নেমে আসে। নিজের রুমে গিয়ে ব্যথার মলম খুঁজতে থাকে। ব্যথার মলম খুঁজতে গিয়ে ড্রয়ারে একটি অ্যালবাম খুঁজে পায়, যেখানে আকাশ রায়ানের সাথে একটি মেয়ের ছবি ছিল। ছবি দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা অপরূপ সুন্দরী। মেহুল ছবিটার ওপর হাত বুলিয়ে বলে। এই তবে রায়ানের মা অন্তরা, সত্যি অনেক রূপবতী সে। আমি তার রূপের কাছে কিছুই না, এজন্যই মনে হয় আশিক সেদিন বলেছিল এই কথা। মেহুলের হিংসা মনে হয়।
তাই সে ছবিটা পুনরায় ড্রয়ারে রেখে নিজের পায়ের ব্যথার মলম মাখতে থাকে। কিন্তু তার মনের মধ্যে যে ব্যথা চলছে তার উপশম সে কোথায় পাবে? মেহুল অন্তরার বিষয়ে ভাবছিল। এমন সময় আমিনা আক্তার তার রুমে চলে আসে। মেহুলকে দেখে বলে, আমার বড় ননদ এসে গেছেন, তোমাকে দেখতে চান উনি। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে চলে এসো। মেহুল বলে, জি আচ্ছা, আমি সাজগোজ করে নিচে যাচ্ছি। মেহুল এরপর সুন্দর করে তৈরি হয়ে নেয়। তবুও নিজেকে বরংপর আয়নায় দেখছিল। আগে কখনো নিজের প্রতি কোনো বিতৃষ্ণা ছিল না মেহুলের, কিন্তু আজ তার নিজেকে নিয়ে বিতৃষ্ণা মনে হচ্ছে। মনে হচ্ছে সে অন্তরার থেকে কম সুন্দরী। এটাই তার দোষ। স্বভাববশতে মেয়েরা তার সতীনের প্রতি হিংসাত্মক হয়ে যায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। তবে মেহুল নিজেকে সামলে নিয়ে ভাবে, যে এখানে উপস্থিত নেই তাকে হিংসে করে কি হবে? সৃষ্টিকর্তার তৈরি করা সবকিছুই সুন্দর। আমি আর তাই এসব নিয়ে ভাববো না। মেহুল তৈরি হয়ে বাইরে আসে। আমিনা আক্তার নিজের বড় ননদের সাথে মেহুলের পরিচয় করিয়ে দিয়ে বলে, ও হলো মেহুল, আমাদের আকাশের বউ। আমিনা আক্তারের বড় ননদ আফরোজা নাজনীন বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। তাই তিনি মুখের উপরেই বলে দেন, ও, এই তাহলে আকাশের সেকেন্ড ওয়াইফ? হ্যাঁ, ভালোই আছে, কিন্তু আকাশের প্রথম বউর মতো আগুন সুন্দরী নয়। মেহুলের মন এমনিতেই খারাপ ছিল। অন্তরার ছবি দেখে এরপর আফরোজা নাজনীনের কথা শুনে তার মন আরও বেশি খারাপ হয়ে যায়। মেহুল তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে নিজের রুমে চলে আসে এবং বিছানায় শুয়ে নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। মেহুল বলতে থাকে, কেন বারবার সবাই আকাশের প্রথম স্ত্রী অন্তরার সাথে আমার তুলনা করছে? মানছি আমি তার মতো সুন্দরী নই, কিন্তু আমিও তো একজন মানুষ। আমার তো খারাপ লাগে যখন কেউ এভাবে তুলনা দেয়। আমি তো নিজেই নিজেকে তৈরি করিনি, সৃষ্টিকর্তা আমাকে তৈরি করেছেন। তাহলে কেন এসব খোঁটা আমাকে সহ্য করতে হবে? এসব ভাবনার মধ্যে কেউ একজন মেহুলের মাথায় হাত রাখে। মেহুল মাথা তুলে আমিনা আক্তারকে দেখতে পায়। তখন সে খুবই সন্তর্পণে নিজের চোখের অশ্রু মুছে নেয়। আমিনা আক্তার মেহুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আমার ননদের কথায় কিছু মনে করো না। উনি বরাবরই একটু ঠোঁটকাটা স্বভাবের, কিন্তু ওনার মন অনেক ভালো। তুমি যেভাবে চলে এলে এটা নিয়ে উনি অপরাধবোধ ভুগছেন। যাই হোক, তুমি একটা কথা মনে রাখবে, নিজেকে নিয়ে কখনোই হীনমন্যতায় ভুগবে না। তোমার কাছে যা আছে, যতটুকু আছে, সেটা নিয়েই সন্তুষ্ট থাকবে। দেখবে পৃথিবীটা অনেক বেশি সুন্দর মনে হবে। মেহুল বুঝতে পারে আমিনা আক্তার কি বোঝাতে চাইছে। তাই সে সাথে সাথে উঠে পড়ে এবং স্বাভাবিক হয়ে পুনরায় আফরোজা নাজনীনের সামনে যায়। আফরোজা নাজনীন মেহুলকে দেখে বলে, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। অ্যাকচুয়ালি আমি মুখের উপরেই অনেক কিছু বলে দেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়। আমিনা আক্তারও আশ্বস্ত হন। আফরোজা নাজনীন দুপুরে খাওয়া দাওয়া করে আবার নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরে যান। তিনি যাওয়ার পর মেহুল একটু বাইরে ঘুরতে বের হয়। তখনই তার মনে পড়ে যায় রায়ানের স্কুলের ছুটির সময় হয়ে গেছে। তাই মেহুল ওই দিক থেকে একেবারে রায়ানকে স্কুল থেকে আনতে যায়। রায়ানের স্কুলের সামনে উপস্থিত হয় মেহুল। কিছু সময় বাদেই রায়ানের স্কুলের ছুটির ঘন্টা বেজে ওঠে। এক এক করে অনেক স্টুডেন্ট বেরিয়ে আসে। সবার সাথে রায়ানও বের হয়ে আসে। রায়ান মেহুলকে দেখতে পেয়ে ছুটে আসে তার কাছে। আশেপাশে অন্যরা বাচ্চারা অবাক হয়ে যায়। রায়ানের এক বন্ধু তাকে জিজ্ঞাসা করে, আমার নতুন মা আজ আমাকে নিতে এসেছে। মেহুল রায়হানকে সাথে নিয়ে ফিরে আসতে থাকে। রায়ান মেহুলের সাথে অনেক আনন্দ করে আসার সময়। এক সময় রায়ান বলে, নতুন মা জানো, কাল আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হবে। সেখানে সবাই বিভিন্ন কিছু পারফর্ম করবে। আমিও একটা রেইম বলবো। সবার মা বাবাকে নিয়ে অনুষ্ঠানে আসবে। তুমি আর আব্বু আসবে তো আমার সাথে? আমি তো অবশ্যই যাব তোমার রেইম শুনতে, বাট তোমার আব্বুর কথা বলতে পারছি না। তুমি আব্বুকে রাজি করাতে পারবে তো নতুন মা? আমার না খুব ইচ্ছে যে আব্বু আমার রেইম শুনবে। রায়ানের সরল আবেদন শুনে মেহুলের মন কেমন করে। বাচ্চারা সবসময় ভালোবাসার কাঙাল হয়। রায়ানও তার ব্যতিক্রম নয়। কিন্তু রায়ানের যেই বয়সে বাবা মায়ের ভালোবাসার স্নেহে বড় হওয়ার কথা, সেই সময় তার মা তার কাছে নেই, বাবা যেন থেকেও নেই।
মেহুল রায়ানকে আশ্বাস দিয়ে বলে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমার আব্বুকে রাজি করানোর, বাকিটা তোমার আব্বুর ইচ্ছা। রায়ান খুশি হয়ে যায়। তার যেন অগাধ বিশ্বাস তার নতুন মায়ের ওপর যে সে তার আব্বুকে রাজি করাতে পারবেই। রাতে আকাশ ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। খাওয়া দাওয়া শেষ যখন আকাশ রাতে ঘরে আসলো তখন মেহুল রায়ানকে প্র্যাকটিস করাচ্ছিল। রায়ান তার স্কুলের প্রোগ্রামে জনি জনি ইয়েস পাপা রেমটি বলবে। মেহুল সেটারই প্র্যাকটিস করাচ্ছে তাকে। আকাশ রুমে এসে জিজ্ঞাসা করে, কিসের প্রস্তুতি চলছে? রায়ান উৎসাহী কণ্ঠে বলে, আমার স্কুলে কাল প্রোগ্রাম আছে, সেখানে আমি রেমটা বলবো। ওকে, অল দ্য বেস্ট। ভালো করে প্র্যাকটিস করো। আব্বু, তুমি যাবে আমার স্কুলের প্রোগ্রামে? আকাশ গম্ভীর গলায় বলে, আমার কাল অফিসে খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, সো আমি যেতে পারবো না। রায়ানের মনটা খারাপ হয়ে যায়। সে কত আশা নিয়েছিল যে আকাশ হয়তো বা রাজি হবে তার সাথে প্রোগ্রামে যেতে। অন্য সবার বাবার মতো রায়ানের পারফরম্যান্স তার বাবা দেখবে, কিন্তু সেসবের কিছুই হলো না। রায়ানের মন খারাপ দেখে মেহুলের অনেক বেশি খারাপ লাগে। তাই সে আকাশকে বলে, ছেলেটা যখন এত আশা নিয়ে তোমাকে বলেছে, তখন তুমি একটু চেষ্টা করে দেখো যদি কোনোভাবে ম্যানেজ করা যায়। মিটিং তো আসবেই যাবে, কিন্তু ছেলেটার প্রোগ্রাম তো আর বারবার হবে না। মেহুলের কথা শুনে আকাশ রাজি হওয়ার বদলে আরো বেশি রেগে গিয়ে বলে, আমার মিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট এসব ফালতু প্রোগ্রাম অ্যাটেন্ডের থেকেও। মেহুলের মেজাজ বিগড়ে যায়। সে বলে, নিজের ছেলের প্রোগ্রাম তোমার কাছে ফালতু মনে হচ্ছে? কেমন বাবা তুমি? এই ব্যাপারে আমি আর কিচ্ছু শুনতে চাই না। শুনতে তোমাকে হবেই। আমি তোমাকে বলছি, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, ঝড় তুফানে লণ্ডভণ্ড হয়ে যাক পুরো পৃথিবী, তবুও কাল তোমাকে রায়ানের প্রোগ্রামে যেতেই হবে। আর যদি আমি না যাই তাহলে তুমি কি করবে? কি হলো, অ্যান্সার মি। আমি নেগেটিভ কিছু ভাবতে চাইছি না, কারণ তুমি কাল রায়ানের প্রোগ্রামে যাচ্ছ, এটাই ফাইনাল। আর যদি না যাও তাহলে রায়ানকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন বুঝবে ঠেলা। আকাশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। মেহুল ও রায়ান সকালে ঘুম থেকে উঠে থেকে নিখোঁজ। আকাশ পড়ে গেছে মহাচিন্তায়। গতকাল রাতে মেহুলের কথাকে গুরুত্ব না দিয়ে যে আকাশ কত বড় ভুল করেছে সেটা এখন খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছে সে। আশেপাশের প্রায় সব জায়গায় ফোন করে খোঁজ নিয়েছে আকাশ, কিন্তু ফলাফল শূন্য। মেহুলের কোনো খোঁজ পাওয়াই যাচ্ছে না। উপরন্ত তার ফোনটাও সুইচড অফ বলছে। সব মিলিয়ে বেশ ভালোই দুশ্চিন্তার মধ্যে আছে আকাশ। বাড়ির অন্য কেউ এখনও এই ব্যাপারে জানে না। আকাশও কাউকে কিছু বলতে পারছে না। আমিনা আক্তার ভাবছেন মেহুল হয়তো এখনও ঘুমাচ্ছে। এভাবে দেখতে দেখতে সকালে 8টা বেজে যায়। আমিনা আক্তারের মনে এবার একটু সন্দেহ হয়। তাই তিনি আকাশকে বলেন, 8টা বেজে গেল, রায়ানের তো স্কুলের টাইম হয়ে গেছে, তোরও অফিস যাওয়ার টাইম হয়ে এসেছে। রায়ান কোথায়? আর তুই বা এখনো তৈরি হসনি কেন? আমি যতদূর জানি মেহুলও এত বেলা অবধি ঘুমানোর মেয়ে নয়। সত্যি করে বলতো, কোনো ঝামেলা হয়েছে কিনা? আকাশ আর কোনো উপায় না পেয়ে আমিনা আক্তারকে সবকিছু খুলে বলে। আমিনা আক্তারের বুড়ো কুঁচকে যায় সব শুনে। তিনি বেশ রেগে যান। আকাশ আমিনা আক্তারকে জিজ্ঞাসা করেন, এখন আমি কি করব আম্মু? আমাকে জিজ্ঞাসা করছিস কেন? এত অশান্তি আমার ভালো লাগে না। মেহুল মেয়েটাকে ভালো ভেবেছিলাম, এরকম ছেলে মানুষই অত্যন্ত ওর থেকে আশা করিনি। এভাবে হুটহাট কোথাও চলে গেল কাউকে কিছু না বলে। যদি কোনো বিপদ হয় তখন কি হবে? তার দায়ভার কে নেবে? সাথে আবার রায়ানকেও নিয়ে গেছে। রায়ানের গায়ে একটা আঁচড় পড়লে তো ওর মামা অন্তর চৌধুরী আমাদের শেষ দেখে ছাড়বে। আমি আর কিছু ভাবতে পারছি না। আকাশ অসহায়ভাবে তাকিয়ে থাকে। এমন সময় মেহুল রায়ানকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। আমিনা আক্তার ও আকাশ দুজনেই সেদিকে তাকায়। তাদেরকে ফিরতে দেখে দুজনেই চিন্তায় মুক্ত হয়। আকাশ সামনে এগিয়ে গিয়ে মেহুলকে জিজ্ঞাসা করে, সকাল সকাল কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে তুমি? জানো আমরা কতটা টেনশনে ছিলাম। আর কোনোদিন এমন করবে না। মেহুল কিছু বলার আগেই আমিনা আক্তার বলেন, তোমার কাছে এটা কাম্য ছিল না। তোমাকে বুঝদার মেয়ে বলেই জানতাম। সেখানে তুমি এটা কি করলে? সামান্য
কথা কাটাকাটির জন্য ছেলেটাকে নিয়ে চলে গেলে? মেহুল মৃদু হেসে বলে, আমি তো রায়ানের স্কুলে গিয়েছিলাম প্রোগ্রামের প্রস্তুতি দেখতে। সকালে গিয়েছিলাম তো, তাই কাউকে বলে যেতে পারিনি। আর আমার ফোনেও চার্জ ছিল না। দুঃখিত আপনাকে চিন্তায় ফেলার জন্য। এরপর থেকে আর এমন হবে না। আমিনা আক্তার আর কিছু বলেন না। মেহুল রায়ানকে নিয়ে রুমে চলে যায়। আকাশও চলে যায় তাদের পিছন পিছন। রুমে গিয়ে মেহুল রায়ানকে বলে, তুমি আরেকবার প্র্যাকটিস করে নাও, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আকাশ মেহুলের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেহুল আকাশকে কোনো পাত্তা না দিয়ে বাথরুমে চলে যায়। আকাশ হতবাক নয়নে তাকিয়ে থাকে, বিড়বিড় করে বলে, কি হলো ব্যাপারটা? মেহুল এভাবে আমাকে ইগনোর করলো কেন? ব্যাপারটা তো ঠিক হজম হচ্ছে না। মেহুল ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। অতঃপর রায়ানকে তৈরি করে দিয়ে নিজেও একটা সুন্দর শাড়ি পরে তৈরি হয়ে যায়। সাজগোজ পুরো কমপ্লিট হলে মেহুল রায়হানকে বলে, চলো এখন আমরা তোমার স্কুলে যাব। মেহুল আর রায়ান যেতে যাবে তখনই আকাশ তাদের সামনে এসে দাঁড়ায়। আকাশকে এভাবে সামনে এসে দাঁড়াতে দেখে মেহুল ভ্রু কুঁচকে তাকায়, গম্ভীর মুখ করে বলে, সামনে থেকে সরুন তো। আপনি তো নিজে প্রোগ্রামে যাবেন না, এখন কি আমাদেরও যেতে দেবেন না নাকি? আকাশ অবাক হয়ে যায় মেহুলের কথা শুনে। অবাক হয়ে বলে, তুমি আমাকে আবার আপনি করে বলছো কেন? তুমি তো সেদিন আমায় বললে যে স্বামী স্ত্রীর পরস্পরকে তুমি বলে ডাকা উচিত। মেহুল মুখ বাঁকিয়ে বলে, সেটা ভালো স্বামীর জন্য। আপনার মতো স্বামীকে তুমি বলতে আমার বইয়ে গেছে যে নিজের ছেলের স্কুলের প্রোগ্রামেই যেতে চায় না। আকাশ ঠোঁট কামড়ে হাসতে থাকে। মেহুলের এরকম কথা শুনে সে আর নিজের হাসি আটকে রাখতে পারে না। আকাশ রায়ানকে বলে, চলো আমার সাথে। মেহুল হচকচিয়ে যায় এবং বলে, রায়ানকে কোথায় নিয়ে যেতে চান আপনি? কোথায় আবার? রায়ানের স্কুলের প্রোগ্রামে। আমি কিন্তু শুধু রায়ানকেই নিয়ে যাব। কারণ যারা আমাকে আপনি আপনি করে বলে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই তারা যেন নিজেরা একা একাই চলে যায়। মেহুলও এবার হেসে দেয় এবং বলে, আচ্ছা ঠিক আছে, আপনির খেতায় আগুন, আমি তোমাকে তুমি করে বলবো। এখন তো আমাকে নিয়ে চলো। আকাশ রায়ান ও মেহুলকে নিয়ে একসাথে রওনা দেয়। তাদের দেখে একটি সুখী পরিবারই লাগছিল। আমিনা আক্তার তাদের যাওয়ার পানে তাকিয়ে বলে, এমন একটা দৃশ্যের আশাতেই তো ছিলাম আমি। আমার ছেলেটা এখন তার পরিবার নিয়ে কত সুখে আছে। ছেলেটা অনেকদিন পর প্রাণ খুলে হাসতে পারছে। সৃষ্টিকর্তার কাছে কামনা করি এই বন্ধন যেন অটুট থাকে, কখনো যেন কোনো ফাটল না ধরে ওদের এই সুন্দর সম্পর্কের মাঝে। রায়ানের স্কুলে পৌঁছে গিয়ে গাড়ি থামায় আকাশ। সবাই গাড়ি থেকে নেমে পড়ে। এরপর সবাই মিলে যায় প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। মেহুল ও আকাশ দর্শকের সিটে বসেছিল। মেহুল একটা বিষয় লক্ষ্য করে যে আকাশ বারবারই তার ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছিল এবং তাকে বেশ অধৈর্য লাগছিল। এটা দেখে মেহুলের বেশ রাগ হয়, তাই সে আকাশকে বলে, তুমি কি এখানে ঘড়িতে টাইম দেখার জন্য এনেছো নাকি প্রোগ্রাম? এসেছো থেকে দেখছি ঘড়িতে চোখ লাগিয়ে রেখেছো, এটা কিরকম কথা বলো তো? আকাশ উত্তরে বলে, আমার সত্যিই একটা খুব জরুরি মিটিং আছে মেহুল, তাই রাইট টাইমেই আমাকে অফিসে পৌঁছাতে হবে। মেহুল গাল ফুলিয়ে বসে থাকে। একটু পরেই রায়ান মঞ্চে উঠে কবিতা বলে। কবিতা শুনে এবং শেষে করতালিও দেয়। রায়ানের কবিতা বলা শেষ হওয়া মাত্রই আকাশ তড়িঘড়ি করে চলে যায়। মেহুল সেদিকেও তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, যাক, অন্তত ও রায়ানের কবিতা তো শুনে গেল। রায়ান এবার নিশ্চয় খুব খুশি হবে। প্রোগ্রাম শেষ হয়ে গেলে মেহুল রায়ানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রায়ান সত্যি আজ অনেক বেশি খুশি। রায়ানের মুখ দেখেই তার খুশিটা উপলব্ধি করা যাচ্ছে। রায়ান মেহুলকে বলে, আব্বু আজ এসেছিল, আমার রাইমও শুনেছে। আমি অনেক বেশি খুশি হয়েছি। রাস্তায় ফুচকার দোকান দেখে মেহুল রায়ানকে বলে, তুমি ফুচকা খাবে রায়ান? রায়ান তখন বলে, না, আমি ফুচকা খাই না, আমার ঝাল লাগে। তাছাড়া আব্বু বলেছে রাস্তার খাবার না খেতে, এগুলোতে অনেক ময়লা থাকে। রায়ানের মুখে এমন কথা শুনে মেহুল বেশ অবাক হয়ে এবং বলে, ঠিক আছে, আমি তোমাকে তোমার ফেভারিট কোনো আইসক্রিম এনে দিচ্ছি। রায়ানকে কোনো আইসক্রিম কিনে দিয়ে মেহুল একা ফুচকা খেতে থাকে। প্রায় অনেকগুলো ফুচকা খেয়ে শেষ করার পর মেহুল রায়ানকে সাথে নিয়ে বাড়ি ফেরে।
মেহুল আকাশের অফিসে এসেছে প্রথমবারের মতো। সে অবশ্য নিজের ইচ্ছাতে আসেনি, আকাশই তাকে নিয়ে এসেছে। আজ নাকি আকাশের অফিসে সবাই তাদের পরিবার নিয়ে আসবে, একটা ছোটোখাটো পার্টি আছে। মেহুলের কোলে আছে রায়ান, সেও এসেছে এই পার্টিতে। আকাশ তার সব কলিগদের সাথে মেহুলের পরিচয় করিয়ে দেয়। সবাই মেহুলের সাথে কুশল বিনিময় করে। সব কিছু ভালোই ছিল, কিন্তু ঝামেলা ঘটে তখন যখন আকাশের এক কলিগের স্ত্রী মেহুলকে নিয়ে এক প্রকার উপহাস করে বলে,